উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় জেলা তৃণমূল নেত্রী অভিযোগ করছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে এবং শুধু তাই নয়, তার যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ডও আক্রান্ত, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাদুড়িয়ার শিমুলিয়ায় নাকি গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তিনি। এবং অভিযোগ কার বিরুদ্ধে? না, জসাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে, যিনি অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করছেন। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, এই ঘটনা কেন, মানে আমি আমি বুঝতে চাইছি যে জসাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে পুরনো কোনো শত্রুতা, এই অভিযোগ কেন উঠছে, কি হয়েছিল গতকাল? দেখো, এই বাদুড়িয়া বিধানসভা বা বাদুড়িয়া ব্লক জুড়ে তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি কিন্তু আমরা বারংবার তুলে ধরেছি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষর সঙ্গে বিধায়কের যে লবি, সেই দুই লবির ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকম পোস্টার, ভাষণ দেওয়ার সময় তাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে কুৎসা, এরকম বিভিন্ন রকম কিন্তু তার মানে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবং গতকাল এই ঘটনাটা ঘটেছে, এটাও কিন্তু একদম গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু বহিঃপ্রকাশ। এই যে বসিরহাট সাংগঠনিক তৃণমূলের সাংগঠনিক জেলার যিনি আর কি সাধারণ সম্পাদিকা সিরিয়া পারভিন, তিনি গতকাল রাত্রিতে যখন আসছিল তখন তার গাড়ি ঘিরে ধরে তার গাড়ি ভাঙচুর করে, তাকে মারধর করা হয়, এমনকি তাকে শ্লীলতাহানি করা হয়, তার যে বডিগার্ড তাদেরকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এবং এই যে এখানকার যে জসাইকাঠি যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যে তৃণমূলের উপপ্রধান, সেই তৃণমূলের উপপ্রধান তারিক হাসান, তার বিরুদ্ধে একদম লিখিত অভিযোগ দায়ের করেছে বাদুড়িয়া থানায়। একদম পরিষ্কার যে এই যে তারিক হাসান, তিনি তার লোকজন দলবল নিয়ে এই সিরিয়া পারভিনকে হেনস্থা করেছে, মারধর করেছে এবং তাকে শ্লীলতাহানি করেছে বলেই কিন্তু তিনি অভিযোগটা করেছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, তবে পুলিশের তরফ থেকে বিষয়টা খতিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এই ঘটনার জেরে কিন্তু এই যে তারিক হাসান, তিনি কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করেছে। তিনি যেটা বলেছে যে আমরা দুজনই একই দলের, কেন আমরা আরেকজনকে আমি বাঁচাতে গিয়েছিলাম, আমি সিরিয়া পারভিনকে বাঁচাতে গিয়েছিলাম, তার সমস্যা সমাধান করতে গিয়েছিলাম, আমি তার সেখানে পুলিশ ছিল, পুলিশ তার প্রমাণ আছে, আমি তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা তাকে আমি শ্লীলতাহানি করিনি। এটা সিরিয়া পারভিন আমার শুনবো, তাদের বক্তব্য শুনবো। ধন্যবাদ। আচমকায় একটা বাচ্চা দেখে আমার গাড়ির সামনে চলে আসে। মা বাবাকে বলছি যে বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় চলাচল কেউ করে, বাচ্চাটাকে ধরে নিতে হয়। এই কথা বলাতেই ছেলেটা খুব চেল্লাচিল্লি শুরু করলো। আমার মনে হলো এটা প্রি প্ল্যান, না হলে এই কথাই এতটা কিছু হতে পারে না। জসাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান, তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে, উনি লোকজন নিয়েই এসেছে, এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে। ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে। গাড়ি ভাঙচুর করেছে, ইট মেরেছে গাড়ির ভিতরে, আমাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে, পুরুষ একজন আছে তাকেও মেরেছে। এটা বারবার ঘটে চলেছে। এটা কেন আমি নিজেই জানতে পারছি না। এরকম কোনো অভিযোগ নেই, আমি তো স্পটে ছিলাম না। সমস্যার পরে আমি ওখানে যাওয়ার পরে দেখলাম ওনার গাড়িটা ওখানে আছে, জনগণকে সরিয়ে দিয়ে ওনাকে যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিয়েছি। না, এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই। উনি যদি অভিযোগ তোলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বাদুড়িয়ার পুলিশ প্রশাসন আমার সঙ্গেই ছিল, ওনারাও জানে যে আমি ওনাকে হেল্প করেছি নাকি অন্য কিছু করেছি। কখনোই করতে পারি না আমি এটা। বহুতলে আগুনের ঘটনা, আর তাতে দুটো প্রাণ চলে গেছে। সাজবাতি নামের বহুতল, আর সেখানেই দোতলায় আগুন লাগে। আগুনে আটকে পড়েন বহুতলের বাসিন্দারা। আগুনে ফ্ল্যাটের একাধিক বাসিন্দা জখম পর্যন্ত হয়েছেন। বোলপুর হাসপাতালে ভর্তি করা হয় তাদের। আর হাসপাতালেই মৃত্যু দম্পতি অঞ্জুস ও স্বপন নন্দী। ফার্স্ট ফ্লোরে থাকি, তো হঠাৎ তাকিয়ে দেখছি যে শর্ট সার্কিট হচ্ছে, ফাটতে শুরু করলো। দিয়ে নিচে নামতেই আমি আর একটা দাদা ছিলাম, দিয়ে নিচে নামতে গিয়েই দেখছি যে বেড়ে গেল ধোঁয়াতে, আর যেতে পারলাম না। তখন উপরে উঠতে শুরু করলাম, ক্রমশ আগুন বাড়ছে। তখন কতজন থাকতো এই ফ্লোরে? ফ্লোরে প্রায় 25-26 জন আছে। আর ঠিক যে খবরে নজর রেখেছিলাম, গতকাল বোলপুরের আবাসনে আগুন লাগে। আর ঘটনার জেরে ব্যবস্থা নেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে আবাসন। আবাসিকদেরকে স্থানান্তর করা হয়েছে পাশের লজে। এবং আরো ডিটেল এ বিষয়ে জানবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত তো পাশে যে লজ রয়েছে সেখানে আবাসিকদের নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে ফরেনসিকের যাওয়ার কথা। কখন ফরেনসিক টিম পৌঁছবে? এবং যে অভিযোগ উঠে আসছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ছিল,
দেখো একদমই যেটা বলে রাখবো, কালকে সন্ধ্যায় যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় কিন্তু 2 জন মারা গেছেন, এই আবাসিকেই তারা থাকতো। তারপরে বেশ কিছু প্রশ্ন উঠছে যে এখানে কি তাহলে ঠিকঠাক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আবাসিকরা কিন্তু তেমনটাই জানাচ্ছে। আবাসিকরা তারা জানাচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা কিন্তু রক্ষণাবেক্ষণ করা হতো না। 6 মাস অন্তর যে রক্ষণাবেক্ষণ করার কথা সেটা কিন্তু কোনোভাবেই করা হয়নি। আর যদি করা হতো তাহলে কিন্তু 2 জনের প্রাণ কিন্তু এখান থেকে যেত না, এমনটাই কিন্তু জানাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এই আবাসনকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ যেন ভেতরে ঢুকতে না পারে। কারণ আর কিছুক্ষণের মধ্যে বেলা 1টা থেকে 2টো নাগাদ ফরেন্সিকের দল আসবে। তারা এসে ঠিক কী কারণে এই আবাসনে আগুন লেগেছে সেটা কিন্তু স্পষ্ট করার চেষ্টা করবে। কারণ দমকল সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণেই যে বৈদ্যুতিক ঘর ছিল, অর্থাৎ মিটার ঘর ছিল, সেই মিটার ঘরে প্রথমে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বেশ কিছু বাইক, অর্থাৎ 3খানা বাইকে আগুন লাগে। তারপরে সম্পূর্ণভাবে আবাসনে আগুন ছড়িয়ে পড়ে, তারপরেই এত বড় দুর্ঘটনা। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে বোলপুরের বুকে এত বড় বড় আবাসন রয়েছে, সেই আবাসনগুলির যে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তা খতিয়ে দেখছে না আবাসনে যারা থাকছে বা যারা আবাসন তৈরি করে দিচ্ছে সেই সমস্ত কোনো ব্যক্তিরাই কিন্তু আবাসনের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা তা কিন্তু খতিয়ে দেখছে না, এমনটাই কিন্তু জানাচ্ছে এই আবাসনের যারা বাসিন্দা রয়েছে তারা। সোনিয়া, একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে যে এই যে তাদের পাশের লজে স্থানান্তর করা হলো, এখন কতদিন পর্যন্ত এভাবে তাদের রাখা হবে সে বিষয়ে কি কোনো আপডেট কিছু পাওয়া যাচ্ছে? দেখো আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, যাদেরকে অর্থাৎ এখানে যারা ছিলেন তাদেরকে, যে পাশে যে লজ রয়েছে সেই লজে বীরভূম জেলা প্রশাসন এবং বোলপুর পৌরসভার পক্ষ থেকে স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু সঠিক দিন বলা হয়নি, অর্থাৎ কতদিন তাদেরকে ওই লজে থাকতে হবে। তাদেরকে বলা হয়েছে ফরেন্সিক দল আসবে, ফরেন্সিক দল এসে যাওয়ার পর তারা ফরেন্সিক যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করার পর তারা তাদের আবাসনে আসতে পারে, যদি ফরেন্সিক দল অনুমতি দেয়। কিন্তু এখন ফরেন্সিক দল যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে কোথায় যাবে এই আবাসিকরা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে, এমনটাই কিন্তু তারাও জানাচ্ছে। বেশ ইন্দ্রজিৎ, পৌঁছে দেখলাম তখন অলরেডি ওনাদের নিয়ে যাওয়া হয়ে গেছে সিয়ান হসপিটালে। আমি এখনও চোখে দেখিনি, খবর শুনে আমরা এসছি। এসে এবার আমাদের এখানে রেস্কিউ করে আনা হয়েছে, ফ্ল্যাট সিল করে রাখা আছে। এবার যেভাবে যা এগোবে তাই, এর বেশি আমরা কিছু জানি না। আতঙ্ক তো ভয়ানক আতঙ্ক, এর চেয়ে আতঙ্ক কী হতে পারে? প্রাণের নেই যারা ছিলেন, 1 ঘন্টা আগে ফোনে কথা হয়েছে, তারপরে আর শুনছি, টিভিতে দেখছি, নিউজে দেখছি নেই। এর বাইরে আর কি বলবো বলুন? মানে আমরা এখন কি বলছি কি করছি আমরা জানি না। মিটারের শর্ট সার্কিট হয়ে যাওয়াতে কিছু বাইক লাগা অবস্থা ছিল, সেটা ইফেক্ট পড়ে এবং তারপর বাস্ট হয়ে যায়, তার জন্য এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তো আর বিশেষ কিছু হয়নি, কোনো পার্টিকুলারলি কোনো ফ্ল্যাট কিছু আগুন ধরেনি। নিচের দিক থেকেই যতটুকু বুঝলাম আমি এখনো পর্যন্ত, যে ওই ইলেকট্রিকের শর্ট সার্কিটে মনে হয়েছে, আমি যেটা বুঝতে পারলাম। আর বেশি বেড়ে গেল যে বাইকগুলো থাকার জন্য, আর অন্য কোনো ইস্যুস সেখানে। গ্যারেজ কি আলাদা করে নেই? গ্যারেজ এখানে আলাদা নেই কিছু।